গল্প পাত্র সমাচার। লেখায় ফারহানা জান্নাত প্রাপ্তি। অদিতি অত্যন্ত ধৈর্যশীল একটি মেয়ে, কিন্তু বিগত 15 মিনিট যাবৎ সামনে বসা ভদ্রলোকের কোনো কথাবার্তা ছাড়া সেকেন্ডে সেকেন্ডে শুকনো কাশি এবং গা মাথা চুলকানো দেখে বড়ই অধৈর্য হচ্ছে ওরা একটি রেস্টুরেন্টে বসে আছে। অদিতির সামনে যিনি বসে আছেন তিনি ওর পাত্র ইয়াসির। পারিবারিকভাবে পাত্র পাত্রীকে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দেখা করানোর ব্যবস্থা করা হয়েছে। অদিতি ঠিক 3:45 ঢুকেছে সেখানে। ইয়াসির ঢুকেছে ঠিক আধ ঘন্টা দেরি করে। রুমাল দিয়ে বৃষ্টির পানি মুছতে মুছতে বলেছিল, সরি, জ্যাম পড়েছিল। তার উপর বৃষ্টি। তুমি কিছু মনে করনি তো? উত্তরে মাথা নেড়েছিল অদিতি। অর্থাৎ সে কিছু মনে করেনি। এখন 4:30 বাজে, অথচ এখন পর্যন্ত অতটুকুই তাদের প্রথম ও শেষ কথা। ইয়াসির ধারাবাহিকভাবে একবার গাল, তো আরেকবার মাথা, তো আরেকবার গলা নয়তো হাত চুলকাচ্ছে। সাথে শুকনো ইচ্ছাকৃত কাশি তো আছেই। অদিতি সংকোচ ভুলে এতক্ষণে হয়তো নিজেই কথা শুরু করত, তবে এহেন অস্বাভাবিক আচরণে তাও পারছে না। শেষে অধৈর্য হয়েই বলল, কি অর্ডার করব? ইয়াসির ঘড়ির তলায় চুলকাতে চুলকাতে চাইল। মৃদু স্বরে বলল, তুমি কি খাবে? অদিতি যেন ধন্য হল। এতক্ষণে সে ভুলেই বসেছিল ভদ্রলোকের কণ্ঠস্বর। স্যুপ। আমার জন্য ওটাই দাও। অর্ডার দেওয়ার পর ওদের মৌন বিরতি আবার শুরু হলো। এবার ইয়াসির নতুন কর্তব্য আরম্ভ করেছে। অদিতি দেখল লোকটা দরদর করে ঘামছে আর কিছুক্ষণ পরপর ভেজা রুমাল দিয়ে মুছছে। চশমা খুলে সেটাও মুছে আবার পড়ছে। মোছামুছির ফাঁকে আর চোখে আবার অদিতির দিকে চাইছে। প্রথমে অস্বস্তি হলেও পরে মজাই লাগলো অদিতির। লোকটি যে বড্ড ভীতু এবং লাজুক বুঝে গেছে ওর ইচ্ছা করছে গাঁটটা মেরে বলতে, আরে গাধা, দেখতেই তো পাঠিয়েছে। তাও এত লুকিয়ে লুকিয়ে দেখছিস কেন ভিতুরাম? কথাটা মনে মনে বলে মাথা নিচু করে সামান্য হাসল ও। ততক্ষণে ওয়েটার এসে সার্ভ করছে স্যুপ। অদিতি মাথা তুললেই চমকে গেল। লোকটা তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ওর দিকে। চোখে চোখ পড়তেই ইয়াসির চেয়ার ছেড়ে উঠে টেবিলের উপর দিয়েই অদিতির উপর ঝুঁকল। ঘাবড়ে অদিতি চেয়ারের সাথে লেগে গেল। তোমার মাথায় উকুন অদিতি? এনে দেই? উত্তরের অপেক্ষা করল না ইয়াসির। অত্যন্ত মনোযোগের সাথে টুক করে অদিতি কপালের কাছের চুল টেনে উকুন বের করল। পুনরায় চেয়ারে বসে ঠোঁটে ঠোঁট চেপে দুহাতের নখের মাঝে টিপে মারল উকুনটা। অতঃপর মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে স্যুপের বাটি টেনে নিল নিজের দিকে। অদিতি স্তব্ধ হয়ে বসে আছে। পাশের দুটো কলেজ গোয়িং ছেলে ওর দিকে চেয়ে হাসছে, পরিষ্কার শুনতে পারছে ও। ওয়েটারটাও মুখ চেপে সরে গেছে। সামনে চাইতে ইয়াসিরকে মনের আনন্দে স্যুপ খেতে দেখল। লোকটার ডান হাতের নখে অদিতি স্পষ্ট উকুন মারার ছাপ দেখছে। চশমা ঠেলে সেই হাত দিয়েই স্যুপ মুখে নিয়ে ইয়াসির বলছে, আমার জানামতে উকুন 3 প্রজাতির। সবচেয়ে ছোটটা নিক, উকুনের ডিম আর কি। তার চেয়ে বড়টা হলো ফুজেল। সবচেয়ে বড়টা হলো ধেলা। নামগুলো আমাদের শেরপুরে প্রচলিত, বুঝলে?
উকুন মেয়েদের মাথায় অত্যন্ত সাধারণ ফেনোমেনন। 10টার মধ্যে সর্বনিম্ন 7টা মেয়ের মাথায় উকুন থাকে বলে আমার ধারণা। এরা এত সহজে যায় না। ডিপ ক্লিন করতে হয়। একেবারে গোড়া থেকে ডিম টিম সহ সাফ। তুমি খাচ্ছ না কেন অদিতি? এখানকার মাশরুম স্যুপটা খুব ফেমাস। আমি আগেও খেয়েছি। অদিতি আর সহ্য করতে পারল না। মুখের হাত চেপে দৌড়ে গেল রেস্টুরেন্টের বাথরুমের দিকে। ইয়াসিরও হতভম্ব হয়ে ছুটল। গিয়ে দেখল বেসিনে ভগভগ করে বমি করছে অদিতি। কিছুক্ষণ বাদে বেরিয়ে এলো অদিতি। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। ইয়াসির ওকে বলল, তুমি ঠিক আছো অদিতি? বাড়ি যাবে? স্যুপটা পার্সেল দিতে বলবো? ইয়াসিরের দিকে হিংস্র বাঘিনীর ন্যায় চাইল অদিতি। দৌড়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ইয়াসিতো ডাকতে ডাকতে দৌড়ালো, কিন্তু পৌঁছানোর আগেই অদিতি সিএনজিতে উঠে চলে গেল। ও গোমরা মুখে দাঁড়িয়ে রইল রেস্টুরেন্টের গেটে। ওয়েটারটা এসে বলল, স্যার স্যুপটা? ও শুকনো মুখে বলল, পার্সেল করে দিন। আর ঝাল বাড়িয়ে দেবেন, আমার ভাগ্নি ঝাল বেশি খায়। ক্রমাগত কলিং বেল বেজে যাচ্ছে। ঘর বাড়ি ক্রিং ক্রিং শব্দে কেঁপে কেঁপে উঠছে। নীরা কানে হাত চেপে দরজাটা খুলল। হুড়মুড় করে ভেতরে ঢুকলো অদিতি। ব্যাগটা ছুঁড়ে ফেলে সোফায় বসে ফোঁসফোঁস করতে লাগল। নীরা হা হয়ে ওয়াজেদের দিকে চাইল। ওয়াজেদ সোফায় বসেই ল্যাপটপে কাজ করছিল। হালকা কেশে বলল, তাড়াতাড়ি ফিরলি যে? অদিতি নীরব, মাথায় হাত চেপে বসে আছে। ওয়াজেদ চিন্তিত ভঙ্গিতে স্ত্রীকে ইশারা করল। নীরা অদিতির পাশে বসে ওর পিঠ ডলতে ডলতে বলল, কি হলো অদিতি? এমন করছো কেন? ঠান্ডা হও। অদিতি এবার সোফায় গা এলিয়ে দিল। জোরে জোরে শ্বাস নিচ্ছে ও। নীরা ফের ধীর স্বরে বলল, ইয়াসিরের সাথে মিট ভালো হয়নি? কেমন লাগলো ওকে? জঘন্য, 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 চিল্লিয়ে উঠল অদিতি। শরীর কাঁপছে ওর। চিৎকার শুনে ভেতর থেকে ওর মা ছুটে এলেন। মেয়ের এহেন অবস্থায় ভীত হলেন তিনি। ওয়াজেদ শুধাল, কেন? কি সমস্যা ওর মধ্যে? পেন পেপার নাও হাতে, জলদি। আমি বলবো, তুমি পয়েন্ট করে লিখবে। একটাও যাতে মিস না যায়। কি হলো? নিচ্ছ না কেন? নাও জলদি, দেরি করলে কয়েকটা ভুলেও যেতে পারি। ওয়াজেদ হতভম্ব চিত্তে পেন পেপার হাতে নিল। কেননা নাজমা আপার ভাইয়াটাকে তো সে অত্যন্ত ভালো পাত্র হিসেবেই জানত। বিশাল ড্রয়িং রুমে মেঝে কাঁপিয়ে পায়চারি করছেন নাজমা আক্তার। মুখটা ভীষণ রকম গম্ভীর। দাঁত কিরমির করছেন সমানে। গোটা শরীর রাগের চোটে দাউ দাউ করে জ্বলছে তার। এসির পাওয়ার কমিয়ে দিল নওরিন। ফোন হাতে নিয়ে পড়তে শুরু করল আবার। পয়েন্ট 2, পাত্র অতি অভদ্র এবং অসামাজিক। প্রথম দেখায় মেয়েদের তুমি বলে সম্বোধন করেন। আহামতক, বেয়া অক্কেল। এই হাদা তুই জানিস না প্রথমেই তুমি সম্বোধন চরম অভদ্রতা?
বড় আপার কথায় ইয়াসিরের কালো মুখ আরো কালো হলো। দুই দুলাভাইয়ের সামনে হেন গালিগালাজে সে লজ্জা বোধ করছে। উনি আমার চেয়ে যথেষ্ট ছোট। তাই আমি ভেবেছিলাম আপনি বলে ডাকলে ওনার মনে হবে আমি তাকে বুড়ি ভাবছি। নওরিন মাঝে বলল, তুই এত বেশি ভাবতে যাস কেন সবকিছুতে? শিক্ষিত একটা ছেলে হয়ে যদি এমন আনকালচারালের মতো ব্যবহার করিস, কোন মেয়ে পছন্দ করবে বলতো? মতো মানে? ও তো আনকালচারালি। যেখানে বলা না লাগতো সেখানে না বলে এখানে বসে উনি মারাচ্ছে। বেট কোথাকার। আহা নাজমা, অযথা মুখ খারাপ করছো কেন? ছেলেটা বড় হয়েছে না? স্বামীর কথায় তেতে উঠল নাজমা। মাথা হয়েছে। মুখ খারাপ করব না তো কি করব? নাচব? কাল যখন অফিসের সবাই বলে বেড়াবে নাজমা আপার ভাই মেয়েদের চুলে উকুন বেছে বেড়ায়, তখন আমার রেপুটেশনের কি হবে ভাবতে পারছো? ইয়াসির এবার রাগ দেখালো। শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ কেন? তোমরাই তো ছোটবেলা থেকে বেছে নিতে। এখনো নাও। আর প্রশংসা করে এও তো বলতে যে তোর বউটা খুব ভাগ্যবতী হবে। তাহলে আমি কি করে বুঝবো উকুন বাছা খারাপ? আমি তো কেয়ারই দেখাতে গেছিলাম। নাজমা ধাপ করে বসল সোফায়। নওরিনকে বলল, পুরোটা পড়, শুনে 16 কলা পূর্ণ করি। নওরিন পড়ছে। পয়েন্ট 3, পাত্র অত্যন্ত বলদ প্রকৃতির মানুষ। ঘিলু নামক বস্তু তার মাথায় অনুপস্থিত। পয়েন্ট 4, পাত্রের ভয়ানক অ্যালার্জির সমস্যা আছে। সেকেন্ডে 2 বার গা মুখ চুলকায়। ভুল। অ্যালার্জি নয়, অতিরিক্ত নার্ভাসনেসে আমার গা চুলকায়। পয়েন্ট 5, পাত্র অত্যাধিক পরিমাণে নোংরা। নিজ পশ্চাৎদেশ চুলকে সে হাত দিয়ে তিনি ভাত খেতে পারবেন। ইয়াসিরের 2 দুলাভাই সশব্দে হেসে উঠল। অনেকক্ষণ যাবৎ নিয়ন্ত্রণ চেষ্টায় ছিলেন তারা। শেষ পর্যন্ত পারলেন না। পিউটাও মামার খুঁত শুনে মুখ চেপে হাসছে। অত্যন্ত লজ্জায় মুখ থমথমে হয়ে গেল ইয়াসিরের। গম্ভীর মুখে বলল, এটাও ভুল। আমি তার চেয়ে কম নোংরা। আমার মাথায় উকুন নেই। ততক্ষণে নাজমার চোখ রাঙানিতে দুলাভাইয়েরা চুপ করে গেছেন। পয়েন্ট 6, হয়েছে, আর শুনব না। ঘটককে ফোন লাগা। নতুন পাত্রী দেখতে বল। তার প্রয়োজন নেই। মাথা নিচু করে বলল ইয়াসির। তা কেন? অদিতিকে আমার পছন্দ হয়েছে। কেন পছন্দ হলো? নওরিন কপাল কুঁচকে জিজ্ঞেস করল। উনি মিষ্টি দেখতে। নওরিন ওকে বলে দে। ওই মিষ্টি দেখতে মেয়েটা পারলে গাছের সাথে বিয়ে করবে তবু ওকে করবে না। আর তুই ঘটককে ফোন লাগা। অ্যাপার্টমেন্টের 4 তলায় বারান্দায় দাঁড়িয়ে আছে ইয়াসির। এই খোলা বারান্দা খুব সুন্দর আকাশ দেখা যায়। ও প্রায় প্রায় বসে থাকে এখানে। একই অ্যাপার্টমেন্টে 3 তলায় নাজমা ও 5 তলায় নওরিন পরিবার সমেত থাকে। ইয়াসিরের 4 তলার ফ্ল্যাটেও একাই থাকে।
মামা, আজকে মেইন দরজা খোলা রেখেছ তুমি। কোন দিন যে ঘরে ডাকাত ঢুকাবে খোদা জানে। কেন এসেছিস? মাম্মা পাঠালো। তুমি নাকি ডালের বড়া খাওনি? এই নেও খাও। ইয়াসির আকাশের দিকে চাইল। মুখে বলল, খাবো না। নিয়ে যা। পিউ বুঝল মামা অভিমান করেছে। পাশে টুলের উপর বসে বলল, সত্যি খাবে না? না। সত্যি? সত্যি? হ্যাঁ। আচ্ছা খেও না। আমিই খাই। বড়ায় কামড় দিল পিউ। টুলে বসে আয়েস করে খেতে লাগল। এই জিনিস ওর মাম্মা ছাড়া এত মজা করে কেউ বানাতে পারে না। সুগন্ধে আর ভাগ্নিকে খেতে দেখে ইয়াসিরের মুখে জল এলো। তখন রাগ করে বেশি খাইনি বড় আপার বাসায়। এখন ক্ষুধায় পেট জ্বলছে। মনকে ডাইভার্ট করতে ইয়াসির বলল, পিউ, আমাকে তোর কেমন মনে হয়? পিউ মুখের খাবারটুকু গিলে বলল, খুব ভালো মনে হয় মামা। ইউ আর আ সুইট হার্ট। ইয়াসির হাসল। কিন্তু সবাই যে আমাকে বেকুব, আহামতক, কুফা বলে। যারা বলে তারা নিজেরাই আহামতক মামা। তুমি কুফা হতে যাবে কেন? তুমি জানো তুমি আমার জন্য কত লাকি? যেদিন তোমার সাথে স্কুলে যাই সেই দিনই শিখা ম্যাম হোমওয়ার্কের কথা ভুলে যান। ফলে আমার আর বেতের বাড়ি খেতে হয় না। যা। ঢপ মারিস না। ঢপ দিচ্ছি না। সত্যি। সেবার তোমার সাথে স্কুলের পিকনিকে গেলাম। তোমার টাকায় টিকিট কিনে কতগুলো প্রাইজ পেয়েছিলাম মনে আছে? সে তো বুদ্ধি করে অর্ধেকের কাছাকাছি টিকিট আমরাই কিনে ফেলেছিলাম বলে পেয়েছি। পিউ হাসল। মামার হাত জড়িয়ে বলল, ঠিক বলেছ। বুদ্ধি করে। সেদিন বুদ্ধি করে তুমি অতগুলো টিকিট কিনলে। নইলে ফার্স্ট প্রাইজটা আমি পেতাম। তাহলে কিভাবে বেকুব হলে তুমি? ইউ আর টু মাচ ইন্টেলিজেন্ট মামা। হ্যাঁ, শুধু তোর কাছেই। পিউ জোরে জোরে মাথা নাড়ল। বলল, অদিতি মামির কাছেও তুমি টু মাচ ইন্টেলিজেন্ট প্রুভড হবে মামা। অদিতি মামি? হ্যাঁ। অদিতি মামি। তোমার সাথে বিয়ে হলে হলে তিনি তো আমার মামিই হবেন। সামান্য হাসল ইয়াসির। কিন্তু তিনি তো আমাকে বিয়ে করবেন না। দরকার পড়লে গাছ। গাছের সাথে বিয়ে করবে তাও তোমাকে করবে না। তাই তো? সম্পূর্ণ ভুয়া কথা। মামা আমি 200% শিওর তোমার বিয়ে তার সাথেই হবে। ইয়াসির নিশ্চুপভাবে আকাশের পানে চাইল। তা দেখে পিউ বলল, বিশ্বাস করলে না তো? করো না। এটাই হবে মিলিয়ে নিও। আমি এখনই নিচে গিয়ে ডায়েরিতে দুবার লিখব যে আমার মামা ইয়াসির রহমানের বিয়ে অবশ্যই এবং অবশ্যই ২৬ নম্বর পাত্রী অদিতি হায়দারের সঙ্গেই হবে। তারপর তোমাদের বিয়ের পর ওটা তোমাদের গিফট দেব। পিউ লাফিয়ে লাফিয়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য ডালের বড়াগুলো খেয়ে নেওয়ার আদেশ করে গেল।
টুলের উপর বসে একটা বড়া মুখে নিয়ে হতাশ শ্বাস ফেলল ইয়াসির। পিউ বেচারি আকাশ কুসুম কল্পনা করছে, কিন্তু পিউর মামা তো জানে অদিতি সুস্থ মস্তিষ্কে কোনোদিনও তাকে বিয়ে করবে না। অদিতির সাথে ইয়াসিরের তৃতীয়বারের মতো দেখা হলো ঠিক 6 মাস পর, ওয়াজেদ এবং নাজমার অফিসিয়াল পিকনিকে। সাধারণভাবেই ওদের মধ্যে কথা হয়নি। অদিতি এক কোনায় ভাবি ও মায়ের সাথে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। ইয়াসিরকে দেখল 4 বছরের ভাগ্নেকে কোলে বসিয়ে নুডলস খাওয়াতে। খুবই পটু হাতে যত্ন করে খাওয়াচ্ছে। এদিক ওদিক ছড়িয়ে গেলে টিস্যু দিয়ে মুছিয়েও দিচ্ছে। অদিতি ভাবে লোকটা বোধহয় মেয়ে হতে হতে ভুল করে ছেলে হয়ে গেছে। নইলে মেয়েলি কাজ এত সুনিপুণভাবে পারে কিভাবে? ইয়াসির ভবিষ্যতে যত্নবান বাবা হবে, তাই না অদিতি? ভাবির কথার সম্মতিতে মাথা নাড়ল অদিতি। হুট করেই ওর দ্বিতীয় দেখার দিনটার কথা মনে পড়ল। ওদের দ্বিতীয় দেখাটা হয়েছিল রেস্টুরেন্টের ঘটনার একদিন পর। নাজমা নওরিন ভাইকে সাথে করে ওদের বাসায় এসেছিল ভাইকে দিয়ে সরি বলাতে। নাজমা লজ্জিত ভঙ্গিতে বলেছিলেন, 2 বোনের পর একমাত্র ছোট ভাই তো অনেক কিছুই বোঝে না। নার্ভাসনেসে উল্টো পাল্টা কাজ করে। তুমি কিছু মনে করো না অদিতি? অদিতির খুব করে বলতে ইচ্ছে করল, জি, আপনার 32 বছর বয়সী ছোট ভাই নিতান্ত নাদান শিশু, কিচ্ছুটি বোঝে না, এখনো আদর্শলিপি পড়ে। একটু সেরেলাক গুলে দেব? কিন্তু বলল না। ভদ্রস্বরে আশ্বাস দিল, না আপা, আমি কিছু মনে করিনি। আপনি চিন্তিত হবেন না। অবশ্যই মনে করেছ। ও যা করেছে তাতে কিছু মনে না উপায় আছে? এই ইয়াসির সরি বল। কথাটা বলে নওরিন কনুই দিয়ে ঠেলল ভাইকে। ইয়াসির নম্রস্বরে বলল, সরি অদিতি। অদিতি যেন শুনলই না, মাথা নিচু করে বসে রইল। নওরিন হুট করে মাঝে বলল, ও আসলে এমনি বুঝলে অদিতি। গতবার একটা মেয়ের সাথে দেখা করতে পাঠিয়েছিলাম। মেয়েটা কফি শপে এসির ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল। ও কোথায় জিজ্ঞেস করবে কোনো সমস্যা হচ্ছে কিনা? তা না করে জিজ্ঞেস করল, আপনার কি মির্কি আছে? মানে সবকিছুতে। নাজমার চোখ রাঙানিতে চুপ করল নওরিন। জায়গা পরিস্থিতি জ্ঞান হতেই জিভ কামড়ে চায়ের কাপে চুমুক দেয়। ইয়াসির লজ্জায় মিয়ে গেছে। ছোট আপাটা সবসময় বেশি কথা বলে। না জানি অদিতি কি ভাবছে। অথচ অদিতি তেমন কিছুই ভাবেনি। এই লোক যে বুদ্ধিতে গাধা, গরু, ছাগল ইত্যাদিকে ছাড়িয়ে গেছে তা প্রথম দিনেই বুঝে গেছিল ও। সরি। পাশে ইয়াসিরকে দেখে চমকে উঠল অদিতি। আশেপাশে দেখে মা ও ভাবিকে খুঁজে পেল না ও। মিনিটের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল তারা? আশ্চর্য। আন্টি আর ভাবি আপাদের সাথে পার্কের ওদিকটায় গেছে। আপনাকে ডেকেছিল। আপনি বোধহয় শোনেননি। অদিতি কিছু বলল না। উঠে সুন্দর মতো দুটো চেয়ার পড়ে গিয়ে বসল। ইয়াসির থতমত খেল হালকা। শুকনো কেশে বলল, সেদিনের জন্য সরি।
আমি ইন্টেনশনালি কিছুই করিনি। এক সরি কবার বলেন? যতক্ষণ না গ্রহণ হয়। তুমি তো এখনো গ্রহণ করনি। আবার তুমিতে নেমেছে ইয়াসির। অদিতি রোষপূর্ণ চোখে চাইল। ইয়াসির নিজের ভুল বুঝতে পেরে বলে, সরি, আপনি আপনি এখনো রেগে আছেন আমার উপর অদিতি? আপনাকে ঠিক কোন নতুন বিশেষণে বিশেষায়িত করব আমি খুঁজে পাচ্ছি না। স্টকে যা ছিল সব এপ্লাই শেষ। আচ্ছা, আপনি তো বাংলার শিক্ষক। বলুন তো কানকাটা বাগধারাটির অর্থ কি? ইয়াসির হাসল মাথা নিচু করে। বলল, আপনি আমায় নীল জজ ডাকলে আমি রাগ করব না অদিতি। এর আগেও যে বিশেষণগুলো দিয়েছেন তাতেও করিনি। বরং জীবনে প্রথমবার কারো মুখ থেকে ওগুলো শুনতে আমার মিষ্টি লাগছিল। থামেন থামেন, 1 মিনিট। এই আপনি 90 দশকের বিপাশা হায়াত ও তৌকির আহমেদের নাটক দেখে ডায়লগ মুখস্থ করে এসেছেন নাকি? জানতেন না আমি আসব? একটু থেমে বলল, সেরকম হলে শুনে রাখুন, না আপনি তৌকির আহমেদ আর না আমি বিপাশা হায়াত। ইঁদুরের বিষ খেয়ে মরব তাও আমি অদিতি আপনাকে বিয়ে করব না। জীবনটা কোনো নাটক সিনেমা নয়। খবরদার যদি আরেকবার ডিস্টার্ব করেছেন। আমি আপনাকে ডিস্টার্ব করিনি। আপনি অহেতুক রাগ করছেন। অদিতি কিছু বলল না। উঠে গটগট হাঁটা দিল। পাশেই সুইমিং পুলের পাশে ধুমধাম মিউজিক বাজছে। ওয়াজেদ এবং তার কলিগরা তা শুনে পানিতে পাগলের মতো ধাপাচ্ছে। অতিরিক্ত শব্দে মাথা ধরে যাচ্ছে অদিতির। হঠাৎ বোধ হলো পেছনে থেকে কেউ ডাকছে। ঘুরবে না করেও ঘুরল। ইয়াসির হাত নাড়িয়ে কখনো বা লাফিয়ে ওকে ডাকছে। কপালের বক্ররেখা গাঢ় হলো অদিতি। ততক্ষণে পুলের ওপাশ থেকে এপাশে চলে এসেছে ও। বিরস মুখে হাতের ইশারায় জানতে চাইল হেতু। উত্তরে ইয়াসির কিছু বলছে, তবে উচ্চ শব্দের মিউজিকের জন্য বোঝা যাচ্ছে না তা। পুনরায় ইশারায় জানতে চাইলে তর্জনী দিয়ে কি যেন ইশারা করল ইয়াসির। এবারও তা স্পষ্ট বোঝা গেল না। অদিতি বিরক্ত হলো খুব। দাঁত কিরমির করে এগুলো ইয়াসিরের দিকে। দুপা আগাতেই হঠাৎ থমকে গেল। মিউজিকটা থেমে গেছে। তার ঠিক সাথে সাথে ইয়াসির বোধহয় নিজ কণ্ঠস্বরকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে গিয়ে বলল, অদিতি, আপনার পাজামার হাঁটুর কাছটাতে দুটো ফুটো দেখা যাচ্ছে। অদিতি জামা খামচে ধরল। লজ্জায় চোখ বুজে এসেছে। কিছুক্ষণ বাদে অশ্রুর রেশ দেখা যাবে হয়তো। সুইমিং পুল থেকে ওয়াজেদ সহ সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অদিতি কোনো দিকে না তাকিয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড় দিল। ইয়াসির মুখে হাত চেপে দাঁড়িয়ে আছে। নিজের গালে চড় বসাতে ইচ্ছে করছে ওর। ফের একটা গন্ডগোল করে ফেলেছে। নিজ মনে বলল, তুমি আসলেই একটা হাদা ইয়াসির। হচ্ছে তোমার বিয়ে আরো। চড় অবশ্যই ইয়াসির খেয়েছে। নাজমা আক্তার সব শুনতেই সবার সামনে ঠাস করে বসিয়েছে ওর গালে।
হাঁপাতে হাঁপাতে বলছিলেন, হারা মজাদা, তোকে আমি এখানে মেয়েদের পাজামার ফুটো গুনতে এনেছি? স্টুপিড। ইয়াসির গালে হাত চেপে অদিতিকে দেখছে। ওয়াজেদের ট্রাউজার পরিহিত মেয়েটি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এহে, চিরুনিটা কালো হয়ে গেছে। এই তুই কি প্রতি মৌসুমে উকুনের বিছন ছাড়িস মাথায়? বাবা, 1 ঘন্টা থেকে আনতেছি, এখনো আসতেই আছে। নখ ব্যথা করতেছে এখন। নখ ব্যথা হলে আইনো না। আমি কি বলছি আনতে? না, আনবো না। পরে উকুনের চাষ করি সবার মাথায়। মান সম্মান নিয়ে টানাটানি পড়তেছে এখন। তোর মতো উকুনওয়ালির জন্য উকুন বাছা জামাই ঠিক ছিল। এখন আফসোস হচ্ছে আমার। শাশুড়ির কথায় সশব্দে হেসে উঠল নীরা। তবে অদিতি চোখ রাঙানিতে থেমে গেল। গলা ঝেড়ে বলল, অদিতি আমাকে ভুল বুঝো না। ইয়াসিরকে আমার বেশ যত্নবান মনে হচ্ছে। নইলে কয়টা ছেলে এসব উকুন টুকুন স্বাভাবিকভাবে নেয় বলো তো? তোমার ভাইয়াই তো আমার মাথায় একটা দুটো দেখলে লাফিয়ে ওঠে যেন তেলাপোকা দেখছে। সে হিসেবে ইয়াসিরের বউ ভাগ্যবতীই হবে, বলো? হ্যাঁ, বিরাট ভাগ্যবতী হবে। তার ভাগ্যের জুড়ি মেলা ভার। আমার আবার অত ভাগ্যবতী হয়ে কাজ নেই। এখন যাও তোমরা, আমি ঘুমাবো। এখনো বাকি আছে তো। থাকুক, এগুলো কখনো শেষ হবে না। আমি অবসরে বসে ভতা করে খাবো। যাও তোমরা। বালিশে ঠাস করে মাথা রাখল অদিতি। ইয়াসির অত্যন্ত সুদর্শন ছেলে। ভালো চাকরিও করে। বাহ্যিক দিক দিয়ে দেখতে গেলে বিয়ের জন্য যোগ্য পাত্র, তাতে কোনো সন্দেহ নেই। একটু গাধা প্রকৃতির, কিন্তু সেটাও মেনে নিত অদিতি। তবে উকুনের বিষয়টা মানতে পারেনি। ইয়াসিরকে তখন স্কুলের ওই সহপাঠীর মতো মনে হচ্ছিল, যে ওর মাথায় উকুন দেখলে নাক কুচকে ভয়ানকভাবে চিল্লিয়ে বলতো, ইস, অদিতি, তোমার মাথায় উকুন আছে? বলে উকুনটা টেনে এনে অদিতির হাতের তালুতে রেখে দিত। ওর খুব করে ইচ্ছে করত মেয়েটাকে চড় মেরে বলতে, আনবি যখন চুপচাপ আন না। মাইকিং করার কি হলো? বিয়ে লেগেছে আমার। গোটা জীবনে উকুনের জন্য কম লাঞ্ছিত হতে হয়নি ওকে। ওর সাথে কেউ শুতে এলে আগে গামছা দিয়ে মাথা পেঁচিয়ে দিত, তারপর শুতো। কি যে লজ্জা লাগতো তখন ওর। অদিতি নাক টানল। অযথা কান্না পাচ্ছে ওর। ফোনটা হাতে নিল। আর না, এর একটা বিহিত করতেই হবে। ফেসবুক ঘেটে ধানমন্ডির একটা পার্লারের খোঁজ পেল। 100% রেকমেন্ডেড। ও তাদের মেসেজ করল, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করুন কালকের। মাথায় নিম্নে কোটি সংখ্যায় উকুন। ডিপ ক্লিন করতে হবে। একেবারে গোড়া থেকে ডিম টিম সহ সাফ।
500 টাকা হাতে নিয়ে বিরস মুখে রিকশাওয়ালা মামাকে দেখছে অদিতি। মামার ভাষ্যমতে, সারাদিন রিকশা চালানোর পরও রাত 8টার সময় 500 টাকার ভাঙতি দেওয়া তার পক্ষে অতি অসম্ভব ব্যাপার স্যাপার। হতাশায় শ্বাস ফেলল অদিতি। টোট ব্যাগটা এই 500 টাকার নোট ছাড়া একটা টাকাও নেই। এ মাসের টিউশনির মোট 6,000 টাকা নিয়ে পার্লারে ঢুকেছিল ও। যে কাজে গিয়েছিল তাতে 2,500 খরচ হওয়ার কথা। কিন্তু পার্লার আপু ওর চুল ও চেহারায় হরেক রকম খুঁত বের করে এমন ভয়ানক চেহারা বানালেন যে এক্ষুনি ট্রিটমেন্ট না করালে অতি সত্বর অদিতির চুলের গোড়া ও স্কিনের অকাল মৃত্যু ঘটবে। অগত্যা ডিপ ক্লিনজিং, হার্বাল ফেসিয়াল, পেডিকিওর ও হেয়ার স্পা করে বিল গিয়ে দাঁড়ায় 7,000-এ। পার্লার আপার হাতের জাদুতে ঘুম এসে যাচ্ছিল, তাই টাকার কথা তখন মাথায় আসেনি। পরবর্তীতে বিলটা দেখে অদিতির ইচ্ছা করছিল গা হাত পা ছুঁড়ে কাঁদতে। আপাতত শোক এক সাইডে রেখে পিছনের একটা রেস্টুরেন্টটায় ঢুকল। ভাইয়া 500 টাকা ভাঙতি। রিসেপশনিস্ট লোকটা এমন ভাব করল যেন অদিতি সম্পূর্ণ অদৃশ্য কেউ, তাকে দেখাই যাচ্ছে না। অদিতি ফের বলল, ভাইয়া ভাঙতি। লোকটা আগের মতোই চেয়ারে বসে কান খোঁচাচ্ছেন। অদিতির ভয়ানক মেজাজ খারাপ হল, তবু শান্ত স্বরে দাঁত চেপে বলল, একটা কফি ভাইয়া। লোকটা লাফিয়ে উঠল, হেসে বলল, কফি ম্যাডাম? আপনি আসছেন কেন? আপনি বসুন না। এই মকবুল ম্যাডামের অর্ডার নাওনি কেন? অদিতির ইচ্ছা করল থাপড়ে লোকটার কান বয়রা করে দিতে। নেহাত অসহায় দেখে কিছু বলল না। 500 টাকা ভাঙতি দিন। রিসেপশনিস্ট দাঁত বের করে হেসে বলল, জি জি দিচ্ছি। আপনি বসুন। ওয়েটারকে দিয়ে ভাড়া পাঠিয়ে চেয়ার টেনে বসল অদিতি। ফোন বের করে ফুপাকে অ্যাড্রেস পাঠালো এখানকার। ও এখন মলি ফুপির বাসায় যাবে, ফুপা নিতে আসছেন ওকে। পার্লারে তখন 5,500 টাকা দিয়ে বাকি টাকা ডিউ রেখে এসেছে। সেটা এখন বাসায় গিয়ে বললে মা টাকা দেবে ঠিক, তবে সাথে 2টো থাওয়াপ্পর ফ্রি পাওয়া যাবে। তাছাড়া এত রাতে বনানী ফেরত যাওয়ার এনার্জি নেই ওর। এর চেয়ে ফুপির কাছে যাওয়া ভালো। ফুপি ধানমন্ডিতেই থাকেন। তার কাছে টাকা নিয়ে বিল পরিশোধ করে বাসায় কাল ফিরবে। কফিতে চুমুক দিয়ে পাশে তাকাতেই চমকালো ও। খানিকটা দূরের টেবিলে ইয়াসির বসে আছে। তার ঠিক সামনে একটি মেয়ে। তাৎক্ষণিক অদিতির খেয়াল হলো, এটা সেই রেস্টুরেন্ট যেখানে ইয়াসিরের সাথে ওর প্রথম দেখা হয়েছিল। একই জায়গায়, একই টেবিলে, একই চেয়ারে বসে আছে ইয়াসির। মেনুটাও একই, মাশরুম স্যুপ। শুধু অদিতির জায়গায় অন্য একটি মেয়ে। দৃশ্যটা অদিতির ভালো লাগছে না, মেজাজ খারাপ হচ্ছে। অথচ মেজাজ খারাপ হওয়ার কোনো কারণ নেই। ইয়াসিরকেও বাজেভাবে প্রত্যাখ্যান করেছে। এখন সে নিশ্চয়ই অদিতির বিরহে দেবদাস হবে না। পাত্রী দেখবে, পছন্দ করবে, বিয়ে করবে। খুবই স্বাভাবিক বিষয়, তবু অদিতির বুক, গলা ভার হয়ে আসছে। অকারণে কষ্ট হচ্ছে। কি ভীষণ ছেলেমানুষি কারবার। অর্ধেক খাওয়া কফিটা রেখেই বাইরে ছুটল অদিতি। ওকে অমন করে বেরোতে দেখে ইয়াসির থমকাল। শুরু থেকেই অদিতিকে খেয়াল করেছিল ও। এত রাতে এখানে দেখে বিচলিত হয়েছিল, কিন্তু বিরক্ত হবে ভেবে কথা বলতে যায়নি।
এখন এমনভাবে বেরিয়ে যেতে দেখে ভয় লাগছে। সামনে বসা 28 নম্বর পাত্রীর দিকে চেয়ে বলল, আপনার সাথে গাড়ি আছে না, মিতুল? আমার এখন উঠতে হবে। কিছু মনে করবেন না। মিতুল হাসল। এতক্ষণ ধরে গোটা বিষয়টা সূক্ষ্মভাবে খেয়াল করেছিল ও। মুখে মুচকি হাসি নিয়ে বলল, মেয়েটা পরিচিত হলে জলদি যান। এখনো বেশি দূর যেতে পারেনি বোধ হয়। আর হ্যাঁ, ফুল টুল পেলে নেবেন, কাজে দেবে। ইয়াসির সৌজন্য হেসে দৌড়াল। মিতুল ফোনটা হাতে নিল। মনটা খুব ফুরফুরে লাগছে এখন। ড্রাইভারকে আসতে বলে হোয়াটসঅ্যাপে ঢুকে লিখল, তোর দোয়া কবুল হয়নি টাকিমাস। সম্বন্ধটা অলৌকিকভাবে ভেস্তে গেছে। মনটা আপাতত ফুরফুরে। তোকে কাল ট্রিট দিব। কোনো এককালে এক জনৈক ব্যক্তি বলেছিলেন, মেয়েদের মন বোঝা মানে বাতাসকে মুঠোয় ধরা অসম্ভব নয়, কিন্তু কঠিন। জনৈক ব্যক্তিটিকে অদিতি জানে না, কিন্তু শুনশান এই ফুটপাথে দাঁড়িয়ে উক্তিটির সত্যতা ঠিকই অনুধাবন করল। কেননা ও নিজে মেয়ে হয়েও নিজের মন বুঝতে পারছে না। মাঝে রাগ হয়ে নিজের ওপর শাসানো স্বরে নিজ মনে বলে, ও তো জঘন্যভাবে প্রত্যাখ্যান করার পর এখন অন্য মেয়ের সাথে দেখে মন খারাপ করছিস। কেমন বেহায়া তুই অদিতি! ওভাবে ছুটে এলেন কেন অদিতি? ইয়াসিরকে দেখে ভেতর ভেতর হকচকিয়ে গেল অদিতি। তবে প্রকাশ পেতে দিল না। অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আমার পা আছে, তাদের ছুটতে ইচ্ছে করেছে, ছুটেছে। কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? দাঁত বের করে বোকা হাসল ইয়াসির। বিপরীতে অদিতির ভ্রুক্ষেপহীন চেহারা দেখে চুপ করে গেল। পাশেই দাঁড়িয়ে থাকল চুপচাপ। অদিতি হাতঘড়িতে সময় দেখল, 9টা বাজে প্রায়। কপালে বক্ররেখা দেখা দিল। 1 ঘন্টা আগে আসছি বলে ফুপা এখনো আসছেন না। এতক্ষণে একটা রিকশা নিলে পৌঁছে যেত অদিতি। কিন্তু না। ফুপির ধারণা অদিতি খুকি। বনানী থেকে ধানমন্ডি একা আসতে পারলেও তার বাসা অবধি 20 মিনিটের রাস্তা একা যেতে পারবে না। অদিতি, আপনি কি আশেপাশেই কোথাও যাবেন? আমার জানা মতে আপনার বাসা বনানীতে। তা জেনে আপনার কাজ? ইয়াসিরের কেন যেন বিরক্ত লাগলো হঠাৎ। অদিতি নামক মেয়েটি অত্যন্ত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে অনুধাবন করছে সে। সব সময় সহজ সরল ভাষায় কথা বলা ইয়াসিরের কাছে বিষয়টি অতি বর্জনীয়। ইয়াসির ঠান্ডা গলায় বলল, চায়ের দোকানে বসা কয়েকজন ছেলে অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে আপনাকে। আমি লিখে দিতে পারবো তাদের উদ্দেশ্য মোটেই হিতকর নয়। অদিতি আর চোখে পেছনে দেখল। মোটেমাটে 5-6 জন ছেলে তাকিয়ে আছে ওর দিকে। বয়স 18-19 হবে। শুকনো ঠোক গিলল ও। মেয়ে হওয়ার দরুন এইসব চাউনি ভালো করেই বোঝে সে। কিন্তু ইয়াসিরের সামনে ভেতরের ভয় প্রকাশ করল না। উল্টো বলল, লিখে দিতে পারবো। আপনার উদ্দেশ্য যে খুব বেশি হিত, তার কোনো প্রমাণ আছে? তাছাড়া আপনি একটা কুফা। যতবার আপনার সাথে দেখা হয়েছে, কোনো না কোনো বিপদ ঘটেছে আমার সাথে। এখন যদি ঘটে, আপনার কারণেই ঘটবে। এই দূরে সরুন। দূরে সরুন। ইয়াসিরের মুখ ভয়ানক গম্ভীর হয়ে গেছে। কোনো কথা না বলে বেশ খানিকটা দূরে গিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়াল।
অদিতির কথায় আত্মসম্মানে আঘাত লেগেছে ওর। এদিকে অদিতির খুব হালকা হালকা লাগছে। এতক্ষণের মন ভার ইয়াসিরের উপর ঝেড়ে ফেলায় খুব ফুরফুরে লাগছে। হাসি হাসি মুখে পেছনে তাকাতেই মুখ চুপসে গেল। ছেলেগুলোর সংখ্যা বেড়ে 7-8 জন হয়ে গেছে। সবগুলো তীক্ষ্ণ চোখে চেয়ে আছে অদিতির দিকে। ভয় জমে গেল ও শরীর শিরশিরিয়ে উঠছে। চটজলদি ডান পাশে চাইতেন, হতাশ হলো ইয়াসির নেই। শুকনো ঢোক গিলে মোবাইল হাতে নিয়ে ফুপাকে কল দিল। কল ধরছেন না ফুপা। অদিতির কান্না পাচ্ছে এখন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহর নাম নিয়ে হাঁটা দিল ও। ফুপির বাসা আবাসিক এলাকায়। যাওয়ার রাস্তাটা খুবই শুনশান এখন। মাঝে মাঝে একটা দুটো ভরা রিকশা যাচ্ছে। অদিতি খুব করে দোয়া করছে যেন একটা খালি রিকশা পাওয়া যায়। কান খাড়া করল অদিতি। পেছনে থেকে অনেকগুলো পায়ের শব্দ শোনা যাচ্ছে। অদিতির শিরদাঁড়া বেয়ে স্রোত চলে গেল যেন। ও হাঁটার গতি বাড়াল। টের পেল পেছনের পদধ্বনিগুলোও দ্রুত হচ্ছে। দাঁড়িয়ে একটু দম নিল। অতঃপর চোখ বুজে দৌড়াতে শুরু করল। ছেলেগুলোর একজন চেঁচিয়ে উঠল, ওই ধর। অদিতি প্রাণপণে দৌড়াচ্ছে। ভয়ে বুক ধড়ফড় করছে, শ্বাস উঠে যাচ্ছে, তবুও দৌড়াচ্ছে। হঠাৎ কিসের সাথে ধাক্কা খেল যেন। ধপ করে মাটিতে পড়ে গেল। চোখ খুলে সামনে তাকাতেই একটা উঁচু দেওয়াল দেখতে পেল। আশপাশ লক্ষ্য করে বুঝল এটা একটা গলি। গলির শেষ মাথার দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছে ও। অদিতির কলিজা অকামর দিয়ে উঠল। ও স্পষ্ট শুনতে পাচ্ছে অনেক পা থেমেছে ওর পেছনে। ভয় হাঁফাচ্ছে ও, তবু অবশিষ্ট সাহস সঞ্চয় করে উঠে দাঁড়াল। ছেলেগুলো লোভাতুর চোখে অদিতিকে মাথা থেকে পা পর্যন্ত মাপছে। অদিতির ডা গুলিয়ে এলো। এত জঘন্য অনুভব ও কোনো দিনই করেনি। পানি খাইবেন আপু? ভাই, সামনে থেকে সরেন। আমাকে যেতে দেন। তাদের মাঝে সবচেয়ে খাটো ছেলেটা খাকক খাক করে হেসে উঠল। আপনি তো আসলেন আপু। এত জলদি কেমনে যাইতে দেই? দে। দেখেন, আমি আপনাদের থেকে বেশ বড়ই হব। কোনো প্রকার বেয়াদবি করবেন না। সরে দাঁড়ান, আমি বাসায় যাব। যাবেনই তো? বাসায় যাবেন না তো কই যাবেন? আমরাই রাইখা আসমু কিছু সময় পর। টেনশন লইয়েন না। অদিতি ঢোক গিলল। ব্যাগ খামছে দৌড় দিতেই ধরে ফেলল একজন। গলার স্বর উঁচিয়ে বলল, ভাই কইছে না আপনারে, টেনশন লইয়েন না? এত ছটফটান কেন? অদিতি ফোপাচ্ছে। নিজেকে দোষ দিচ্ছে এখন। তখন রেস্টুরেন্ট থেকে না বেরোলে এমনটা হতো না। অদূর ভবিষ্যৎ পরিণতি কল্পনা করে শিউরে উঠছেও। ছাড়ুন ওকে। চমকে উঠল সবাই। অদিতি পিছনে চাইল। ইয়াসিরকে দেখে কলিজায় পানি এলো ওর। জোরে করে ডাকল, ইয়াসির।
এই চুপ, কথা কম। ধমকে চুপসে গেল অদিতি। ইয়াসির এগিয়ে এলো, শান্ত স্বরে বলল, হাত ছাড়ুন। ওদের মধ্যে লম্বাটে একটা ছেলে এগিয়ে গেল, চড়া গলায় বলল, দেখেন বড় ভাই, রাত মেলা হইছে, আপনের কাজে আপনি যান, আমাগরে আমাগের কাজ করতে দেন, কোনো ঝামেলা কইরেন না। ঝামেলা আপনারা করছেন, ভদ্রভাবে বলছি, যেতে দেন, বেয়াদবি করবেন না। ওরে আদ্দবওয়ালা গো। ওই মিয়া, ভালোই ভালোই কইতাছি যান, নাইলে যান নিয়া ফিরবেন না কইলাম। ইয়াসির ফোঁস করে শ্বাস ফেলল, অদিতির দিকে চেয়ে বলল, দেখলেন অদিতি, হটকারিতার ফল দেখলেন? অদিতি মাথা নিচু কাঁদছে, লজ্জায় তাকাতে পারছে ইয়াসিরের দিকে। ওরে হেলাল, এই বেডাডারেই ওনে দেখলাম না। ও বুঝছি, এইটা তাইলে প্রেম পীড়িতি, ভালোবাসা কেস। নায়কের উপরে রাইগা নায়িকা আমাগের হাতে ফাঁসছে। হেলাল নামের ছেলেটা সহ সবগুলো ছেলে উচ্চস্বরে বিশ্রীভাবে হাসল। সামনের ছেলেটার দাঁত দেখে নাক কুঁচকাল ইয়াসির। জীবনে কি মাজে না নাকি? ভাই, এখন কেস যেহেতু জন্ডিস তাই আপনের জন্য স্পেশাল অফার। চুপে চাপে এইখান থেন ফুটেন, নাইলে আমাগের লগে সামিল হন। দ্বিতীয় অফার নিলে স্টার্ট আপনি কইরেন যান। ধুম করে আওয়াজ হলো একটা। নাক ধরে ব্যাকে গেছে ছেলেটা। অদিতি অবাক হয়ে তাকালো। হয়তো এই মুহূর্তের সবচেয়ে অনুচিত কাজটা করেছে, মাত্র করে ফেলেছে ইয়াসির। ধুম করে ঘুষি বসিয়েছে ছেলেটার নাকে। ফলে স্বাভাবিকভাবেই ক্রিয়ায় প্রতিক্রিয়া ঘটল তৎক্ষণাৎ। ধাক্কা দিয়ে মাটিতে ফেলে সবগুলো চড়াও হলো ইয়াসিরের উপর। বেধড়ক পেটাচ্ছে ওকে। ইয়াসিরের চশমাটা ছিটকে পড়ল মাটিতে। মার খেতে খেতে ইয়াসির চোখ দিয়ে, কখনো বা হাত দিয়ে পালাতে ইশারা করছে অদিতিকে। অদিতি পালাতে পারল না। সামনের এই লোকটাকে এভাবে মার খেতে রেখে পালাতে বিবেকে সায় দিল না। ইয়াসির অধৈর্য স্বরে চিল্লিয়ে উঠল, দাঁড়িয়ে আছেন কেন? পালানো। অদিতিকে খেয়াল হলো ছেলেগুলোর। দুটো ছেলে এগিয়ে আসলো ওকে ধরার জন্য, কিন্তু পারল না। অদিতি দেখল মাটিতে কই মাছের মতো লাফাচ্ছে ইয়াসির। বাংলাদেশ অনুযায়ী উচ্চতা নিরীক্ষে ইয়াসির বেশ ভালোই লম্বা। ওর ওই অত লম্বা লাফাতে থাকা শরীরের সাথে কুলিয়ে উঠতে বেগ পেতে হচ্ছে ছেলেগুলোর। অদিতি কোনায় চুপ করে ব্যাগ খামচে দাঁড়িয়ে আছে। বড্ড বাজেভাবে মারছে ওরা। আর কিছুক্ষণ মারও খেলে বোধহয় মরেই যাবে লোকটা। তবু কই মাছের মতো লাফানো থামায়নি। ফলস্বরূপ অদিতির দিকে আসার সুযোগ পাচ্ছে না কেউ। হঠাৎ দূর থেকে একটা আলো খেয়াল হলো অদিতির। শব্দ শুনল একটা, এটা পুলিশের গাড়ির সাইরেন না? চমকে উঠল ও। ছেলেগুলোকে সতর্ক হতে দেখা গেল। এক একজন দিকবিদিক হয়ে ছুটছে। দুজন আবার ছুটে এলো। অদিতির ব্যাগটা ছিনিয়ে নিয়ে গেল, সাথে ইয়াসিরের মানিব্যাগ আর মোবাইলও।
পুলিশের গাড়িটা ঠিক গলির সামনে থামল। কয়েকজন ছুটল ছেলেগুলোর পেছনে। একজন ছুটে এলো গলির ভেতর। অদিতিকে এক পলক দেখে ইয়াসিরের পাশে বসল। ঠিক আছিস তুই? লোকেশন ট্র্যাকিংয়ে দেরি হলো। আর একটু আগে যদি কলটা করতি। ইস, কি অবস্থা করেছে। অফিসারটা ইয়াসিরকে তুলে বসালো। ব্যথায় গো মরাচ্ছে ও। হাঁফাতে হাঁফাতে বলল, ঠিক আছি আমি। ওনাকে একটু পানি দেওয়ার ব্যবস্থা কর সজীব। সজীব বিরক্তি নিয়ে তাকালো। এ বলদ প্রেমে পড়ে রামছাগল হয়ে গেছে। এই অবস্থায় বলছে কি না সে ঠিক আছে, তার ওনাকে পানি দিতে। সজীব অদিতির দিকে চেয়ে বলল, আমি অ্যাম্বুলেন্স কল করেছি, এসে পড়বে এক্ষুনি। আপনি হাসপাতালে গিয়ে ফার্স্ট এইড করাবেন ওর। দুজন কনস্টেবল থাকছে এখানে। আমি ওই বদমাশদের পেছনে যাচ্ছি। আপনাদের জিনিস নিয়ে ভেগেছে না? অদিতি মাথা নেড়ে জানালো। সজীব উঠল, যেতে যেতে পেছনে না ঘুরেই অদিতিকে উদ্দেশ্য করে বলল, পানি পাঠাচ্ছি। আপনার ওনাকে চিন্তা করতে বারণ করবেন। মাটি থেকে চশমাটা তুলে ইয়াসিরের ঠিক পাশে বসল অদিতি। জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে কতগুলো। এসব অদিতির বোকামি, হটকারিতারই ফল। ফুপিয়ে ওঠে ও। ইয়াসির চেয়ে চেয়ে দেখে সে ফোপানি। হাত বাড়িয়ে অদিতির হাত থেকে চশমাটা নেয়। অদিতি নাক টেনে বলে, ভেঙে গেছে। ডান পাশেরটা ভেঙেছে, শুধু বাকিটা দিয়ে চালানো যাবে। আমি আবার চশমা ছাড়া অক্ষম অদিতি। হেসে চশমাটা চোখে দিল ইয়াসির। অদিতি পেছনের দেওয়ালে হেলান দিল। নাক টেনে বলল, অফিসারটা আপনার বন্ধু? হ্যাঁ, ধানমন্ডি থানাতেই আছে। তাকে কখন ফোন করেছেন? ছেলেগুলো যখন তাদের সঙ্গী সাথী আরো ডেকে আনলো তখন। আপনি পানিটা শেষ করুন। অদিতি ফের জোরে সোরে ফুপিয়ে উঠল। হাতরে পানির বোতল নিল। পানি খেতে খেতে হিক উঠছে ওর। সবটা আমার বোকামির ফল ইয়াসির। তখন আপনার কথা শুনলে এমন হতো না। ঘটনা ঘটার ছিল তাই ঘটেছে। এখন নিজেকে দোষ দিয়ে লাভ নেই। তবে তখন একটা কথা সঠিক বলেছিলেন আপনি। আমি আসলেই একটা কুফা। আমার সাথে দেখা হলেই আপনার ঘাড়ে বিপদ চাপে। অদিতি বিরক্ত চোখে চাইল। নাক টেনে বলল, ইয়াসির, আপনি একটা গাধা। মুচকি হাসল ইয়াসির। স্তিমিত স্বরে বলল, জানি। কিছুক্ষণ নীরব বসে রইল ওরা। পাশাপাশি, চুপচাপ। অদিতি দেখছে ইয়াসিরকে। শার্টের এক পাশের হাতা ছিঁড়ে গেছে। পকেটাটা ছেঁড়া। কপাল, নাক, ঠোঁটসহ কানের কাছটা রক্তাক্ত হয়ে আছে। এই অবস্থায় সে মাথা নিচু করে হাত দিয়ে মাটি খুঁড়ছে, আবার কখনো ঠোঁট চেপে কিছু ঘাস ফুল ধরে টানছে। অদিতি চেয়ে থাকে। শেষ কবে এমন নিষ্পাপ, শান্ত চেহারা দেখেছিল মনে পড়ছে না ওর। চোখটা কেমন ঠান্ডা অনুভব করছে, আরাম লাগছে। হুট করে উঠে দাঁড়ালো অদিতি। কনস্টেবল দুজন বাইক নিয়ে কাছেই দাঁড়িয়েছিল। ও ডাকল ওনাদের। তারা এগিয়ে এসে বলল, কিছু লাগবে ম্যাডাম?
ওনাকে তুলতে সাহায্য করুন। জি। হকচকিয়ে গেলেন কনস্টেবল দুজন। ইয়াসিরও বেশ অবাক হয়ে বলল, এখন উঠব কেন? অ্যাম্বুলেন্স তো আসেনি। অদিতি তাদের কথায় পাত্তা দিল না। একাই টেনে ওঠাতে লাগলো ইয়াসিরকে। অগত্যা কনস্টেবল দুজন এগিয়ে এসে ধরল। উঠে দাঁড়াতেই পায়ে ব্যথা অনুভব হলো ইয়াসিরের। ব্যথাতুর সুরে বলল, কি করতে চাইছেন আপনি? দেখুন আপনি আহত, আমি এখনো অক্ষত। আমি একটু হলেও উন্নত পর্যায়ে আছি। তাই ভোরের আলো ফোটার আগ পর্যন্ত আমি আপনার মনিব। যা বলবো তাই করবেন, উইথাউট ওয়েস্টিং এ সিঙ্গেল ওয়ার্ড। ভাগ্য ভালো থাকায় গলির মাথাতেই ওরা একটা রিকশা পেল। রিকশা থামিয়ে ইয়াসিরকে তুলে অদিতি উঠে বসল। কনস্টেবল দুজন কাচুমাচু করছেন। বড় স্যারের পরিচিত জেনে ধমকও দিতে পারছেন না। একজন আস্তে করে বলল, স্যার কিন্তু রাগও করবেন, ম্যাডাম। অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে এক্ষুনি। একটু অপেক্ষা করলে হতো না? না করে দিন অ্যাম্বুলেন্স। আর আপনারা চাইলে পেছনে পেছনে আসতে পারেন। তাতে বকা বোধহয় খানিকটা কম খাবেন। ঘুরে রিকশাওয়ালা মামাকে বলল, মামা কয়টা বাজে? 11টা পার হইছে। এখন কাজী অফিস খোলা পাওয়া যাবে? যাইব। ত একটু সামনে যাইতে হইব। আচ্ছা। সামনে কোনো ফার্মেসি পেলে সেটাতে আগে থামবেন। তারপর কাজী অফিস যাব। মামা ভোটার আইডি কার্ড আছে? সাক্ষী হতে হবে কিন্তু। রিকশাওয়ালা মামা হেসে রিকশা টান দিলেন। পাশ দিয়ে কনস্টেবল দুজন ও বাইক নিয়ে এগোচ্ছে সাথে সাথে। ইয়াসির হা করে অদিতির দিয়ে তাকিয়ে আছে। মেয়েটা কি বলল সব মাথার ওপর যাচ্ছে ওর। ইয়াসিরের অমন চেহারা দেখে মনে মনে খুব হাসি পেল অদিতির। কিন্তু বাইরে ভাবলেশহীন মুখ করে বলল, হা করে আছেন কেন? মশা ঢুকবে তো। ইয়াসির মুখ বন্ধ করল। অদিতি এবার রিকশা থেকে মাথা বার করে কনস্টেবল দুজনের উদ্দেশ্য বলল, আপনাদের কাছে 4-5 হাজার টাকা হবে? আমাদের ধার দিয়েন তো। না দিলে মামার ভাড়াটাও দিতে পারবো না। ওরা সব নিয়ে গেল তো। তারপর ইয়াসিরকে বলল, ফার্মেসিতে গিয়েই আপনার আপাকে কল করবেন। তাকে বলবেন আমার ভাইয়াকে ম্যানেজ করে তাকে সহ কাগজ পাতি সব নিয়ে আসতে। আমার বাসায় দিতাম কল, কিন্তু সেখানে এতক্ষণে বোধহয় হুলস্থুল অবস্থা। ফুপা নিশ্চয়ই বলে দিয়েছেন আমাকে পায়নি। এখন ফোন করে এসব বললে আমার গালি ছাড়া কিছু মিলবে না। আপনি আপাকে বুঝিয়ে বলবেন, হ্যাঁ? উত্তরে ইয়াসির তখনই কিছু বলল না। চেয়ে চেয়ে দেখল অদিতির উচ্ছ্বসিত মুখ। কে বলবে, কয়েক মিনিট আগে মেয়েটা পাগলের মতো কাঁদছিল। অতপর গলা অত্যন্ত গম্ভীর করে ইয়াসির বলল, আপনি এখন আবেগপ্রবণ হয়ে আছেন অদিতি। এই অবস্থায় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আপনাকে না কথা বলতে বারণ করেছি? অদিতি, ঠান্ডা মাথায় ভেবে না হয় এমন আবেগে পড়ে। পুরোটা শেষ করতে পারল না ইয়াসির, জমে গেল।
অদিতি ধীর গতিতে ওর হাত জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রেখেছে। অস্বস্তি হচ্ছে ওর। জীবনে কোনো মেয়ে তার এত কাছে আসেনি। কেমন লজ্জা লজ্জা পাচ্ছে এখন। অদিতি বলছে। উকুনওয়ালিদের মাথার সব ঘিলু উকুনে খেয়ে ফেলে। ফাঁকা জায়গাটায় শুধু আবেগ আর আবেগ। তাদের শুধু আবেগই কাজ করে। বুঝেছেন? ইয়াসির আর চোখে অদিতির মুখ দেখার চেষ্টা করে। শুকনো ঢোক গিকে বলে, বিষয়গুলো কেমন সিনেম্যাটিক না অদিতি? একদমই না। কই মাছের মতো লাফানোকে সিনেম্যাটিক বলে না। কোনো সিনেমায় দেখেছেন অ্যাকশন সিনে নায়ক অমন করে লাফাচ্ছে? আপনি যদি ওদের সবগুলোকে ঢিসুম ঢুসুম দিতেন আর ওরা এদিক ওদিক উড়ে পড়ত, তাহলে সিনেম্যাটিক হতো। এখন স্থির হয়ে বসুন তো। ইয়াসির নড়েচড়ে বসে। ঘাড়ে যেখানটায় অদিতি মাথা রেখেছে সেখানে মারাত্মক ব্যথা করছে, কিন্তু সরিয়ে দিতেও ইচ্ছে করছে না। অদিতি তা টের পেল কিনা বোঝা গেল না, তবে হঠাৎ মাথা তুলল। মাথাটা নিচু করে ইয়াসিরের দিকে এগিয়ে দিয়ে বলল, আজকে পার্লার থেকে ডিপ ক্লিন করিয়েছি, দেখুন তো আরো উকুন আছে কিনা। ইয়াসির শুকনো কাশল। ভ্রু উঁচিয়ে কয়েক পল দেখে বলল, 2-4টে ডিম আছে বোধ হয়। অদিতি গা কাঁপিয়ে হেসে উঠল। শুনশান রাতে ওর হাসি প্রতিধ্বনিত হচ্ছে। হাসি থামিয়ে বলল, এই রাতেও ডিম দেখছেন আপনি? এত এক্সপার্ট। ইয়াসির লজ্জা পেল। হঠাৎ হাস্যরত অদিতির দিকে প্রশ্ন ছুড়ল, আমাকে আপনার কেমন মনে হয় অদিতি? অদিতি ভাবুক হওয়ার ভঙ্গি করল। বলল, ইম, গাধা, বলদ, নোংরা আর কুফা। মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল ইয়াসিরের। এগুলো জানেও তবুও মন খারাপ হলো। ভেবেছিল আবেগের বসে অদিতি বোধহয় ওকে কিছু ভালো বিশেষণে বিশেষায়িত করবে। ও রাধার মুখ দেখে ফের সশব্দে হেসে উঠল অদিতি। হাসতে হাসতেই ঘাড়ে মাথা রেখে বলল, আপনাকে আমার খুব বুদ্ধিমান মনে হয় ইয়াসির। ইউ আর টু মাচ ইন্টেলিজেন্ট। টু মাচ। দিস ইজ নট ফেয়ার মামি। নট ফেয়ার। মাম্মা আমাকে মারবে ঠিক আছে। ওকে কেন সবার সামনে চড় মারল? ও লজ্জা পেয়েছে না বলো? এখন দেখো এই লজ্জায় ওর পোড়ায় মন বসবে না। টপার ছেলেটা ফেল করে বসবে। এরপর আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো ওর সামনে? পিউ কান্নার বেগ আরও বাড়ল। 1 ঘন্টা ধরে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে ও। অদিতি পিঠে হাত বুলিয়ে বলল, এমন কিছুই হবে না পিউ। তুমি অযথা চিন্তা করছো। অবশ্যই হবে মামি। আমার ভবিষ্যৎ বাণী ফলে যায়। তোমরাই তো তার জলজ্যান্ত প্রমাণ। কই ডায়েরিটা কই? দাও আরও প্রমাণ দিচ্ছি। হয়েছে, এত প্রমাণ দিতে হবে না। আর কেউ ফেল করবে না পিউ। পৃথিবীতে কারোর জন্য কখনো কিছু থেমে থাকে না। এখন এসব না ভেবে তোমার উচিত মাম্মাকে গিয়ে সরি বলা। কখনো না। আমি কখনো সরি বলবো না। আমি কোনো দোষ করেছি?
তাও শুধু আমাকে মারলে সয় নিতাম। মাম্মা ওকে কেন মারলো? টিস্যু দিয়ে নাক মুছল পিউ। অলরেডি এক বক্স শেষের দিকে। দীর্ঘ শ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেল অদিতি। ও বুঝে গেছে এখন লোহা গরম আছে। হাজার বুঝো দিয়েও এখন বুঝো মানানো সম্ভব না। চুলায় চিংড়ি রাঁধছে অদিতি। পিউয়ের খুব পছন্দ এটা। পিউয়ের মামারও। পিউয়ের প্রেম হয়েছে ওদের ক্লাসের টপার বয়ের সাথে। বিষয়টা অত্যন্ত গৌরবের ওর কাছে। খুশি উপচে উপচে পড়তো ওর চেহারায়। তবে ঘটনাটা আজ করতে পেরে বিরাট ক্ষেপে যান নাজমা। স্কুলের সামনের মাঠে গিয়ে হাতে নাতে ধরে চড় লাগিয়েছেন দুটোর গালেই। তাতে দারুণ অভিমান করেছে পিউ। কান্নাকাটি করে ব্যাগপত্র গুছিয়ে হুলস্থুল অবস্থা। শুধু একটা কথাই জপছে, মাম্মা তার ওকে কেন মারল? আড়ালে হাসে অদিতি। প্রেমে পড়লে বুঝি মানুষ এমন পাগলামো করে? ধারণা নেই ওর। হঠাৎ ভাবে জীবনে একটা প্রেম করলে মন্দ হতো না। কিছু অভিজ্ঞতা তো হতো। রুটিগুলো ভেজে দেব অদিতি? কথাটা বলে উত্তরের অপেক্ষা করল না ইয়াসির। তাওয়া ইতোমধ্যে ভাজতে শুরু করেছে রুটিগুলো। তা দেখে অদিতি বলল, তোমার না খাতা দেখা এখনো বাকি? ওসব পরেও দেখা যাবে। রাত তো বাকিই আছে। রাত জাগবে? এক রাত না হয় জাগলাম। সারাদিন যা হুলস্থুল অবস্থা গেল, তোমার একা সামলাতে কষ্ট হবে। অদিতি স্মিথ হেসে খুন্তি নাড়ছে। এই লোকটা নিমিষেই ওর খানিকক্ষণ আগের আফসোস ভুলিয়ে দিয়েছে। কে বলেছে অদিতি প্রেমে পড়েনি? পড়েছে তো। ও প্রতিদিন নতুন করে নিজ স্বামীর প্রেমে পড়ে। এই যেমন এখন আবার নতুন করে প্রেমে পড়ল। অদিতি ভাবে, ইয়াসির যখন গৃহস্থালির ছোটখাটো কাজে হাত লাগায়। সারাদিনের কাজে ক্লান্ত অদিতির কাছে এসে বলে, ঘাড় ব্যথা করছে, মালিশ করে দেব? তখন নিজেকে কি ভাগ্যবতী মনে হয় অদিতির। ভাষায় প্রকাশ করার মতো নয়। পিরিয়ডের ব্যথায় কাতর অদিতি যখন ড্রয়ার খুলতেই ঠিক সময় মতো স্যানিটারি ন্যাপকিনের ইনটেক প্যাকেটটা পেয়ে যায়, তখন মনটা প্রফুল্ল হয়ে যায়। শত ব্যথা বেমালুম ভুলে বসে। অদিতির ডার্ক চকলেট পছন্দ। বেগুনে অ্যালার্জি আছে ওর। লাচ্ছা সেমাই ভয়ানক অপছন্দ। শুটকি মাছের গন্ধ নিতে পারে না ও। এইসব কিছু যে মানুষটার নখদর্পণে, সেই বলদ মানুষটাকে সবচেয়ে আপন মনে হয় ওর। পরিশেষে একজন উকুন বাছা স্পেশালিস্টের প্রেমে ভয়ানকভাবে ফেসেছে অদিতি। হাসতে হাসতেই হঠাৎ শিউরে উঠল অদিতি। হাতের খুন্তিটা থেমে গেছে। ও অনুভব করছে খুব কাছে এসে দাঁড়িয়েছে ইয়াসির। ওর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনছে অদিতি। হঠাৎ ওর একটা সিনেমার রান্নাঘরের সিন মনে পড়ল। নায়িকার ঠিক পেছনে দাঁড়িয়েছে নায়ক। নায়িকাটা লজ্জা পাচ্ছে খানিক। রান্নাঘরের তেল ঝালের শব্দে খুবই প্রেমময় আবহাওয়া। নায়ক আরও কাছে ঘেঁষতেই নায়িকা রেগে বলে, আহা, সবাই দেখবে তো। অদিতির ইচ্ছে করছে সিনটা রিক্রিয়েট করতে। ভেতরে ভেতরে চরম লজ্জা পাচ্ছে ও। তবু লজ্জাকে সরিয়ে নিজেকে প্রস্তুত করল। এক্ষুনি ও বলবে, আহা, পিউ আছে বাইরে, দেখবে তো। কিন্তু অদিতি কিছু বলার আগেই ইয়াসিরের কথা শোনা গেল।
তোমার গলায় ময়লা জমেছে অদিতি, স্তর পড়ে গেছে একদম। বাথরুমে চলো, ঘষে দিই। সব আবেগ নিমেষে ফুঁস করে উবে গেল। অদিতি স্তম্ভিত, বিস্মিত, বিস্ময়বিভূত। ও হা করে দেখছে ওর স্বামীকে। আবহাওয়া প্রতিকূলতা অদিতির চেহারা দেখে টের পেল ইয়াসির। মনে মনে ঘাবড়ে গেলেও হালকা গলায় বলল, অদিতি আমি কি কিছ? খুন্তির বাড়ি মারব মাথায়, আনরোমান্টিক গাধা লোক একটা। রাগে ফুঁসতে ফুঁসতে একটা প্লেটে খাবার বাড়ল অদিতি। খুন্তিটা জোরে সরে কড়াইয়ে ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলছে, থা পড়ানো উচিত তোরে অদিতি। আবেগে পড়ে এ কোন রামছাগল রে বিয়ে করছিলি? জীবনই না হয় বাঁচিয়েছিল, তাই বলে বিয়ে করে প্রতিদান দেওয়া লেগেছিল? গোমরা মুখে চুলা বন্ধ করল ইয়াসির। বাইরে বেরিয়ে দেখল পিউ খাচ্ছে। মামাকে দেখতেই পিউ দাঁত বের করে হাসল। ইয়াসির ভ্রুকুটি করে বলল, তোর না মন খারাপ? তোর মাম্মা না তোর ওকে থাপ্পড় মেরেছে, ভুলে গেছিস? পিউ দাঁত কেলিয়ে হেসে বলল, ওই কষ্ট পাওয়ার জন্য সারারাত বাকি আছে। এখন একটু বিনোদন নেই। মামি চরম খেপেছে দেখলাম। আজ তোমার হচ্ছে। ইয়াসির দীর্ঘ শ্বাস ফেলে নারিকেল তেলের বোতল হাতে নিল। সপ্তাহের 7 দিনের মধ্যে 3 দিনই ওর কাণ্ডে খেপে থাকে অদিতি। ইয়াসির গিয়ে চুলে তেল লাগিয়ে উকুন বেছে দেয়, তারপর গিয়ে রাগ কমে। বিষয়টাতে মোটেই বিরক্ত না ইয়াসির, বরং উপভোগ করে খুব। কেননা অদিতি হায়দারের মাথার উকুন বেছে দেওয়া ইয়াসির রহমানের সবচেয়ে প্রিয় কাজ। সমাপ্ত।